নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। ছেলেকে চিকিৎসা করাতে এসে আরজি করে লিফট বিভ্রাট, আর সেই লিফট বিভ্রাটের জেরে দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের কিভাবে মৃত্যু, দেখুন কতটা যন্ত্রণাদায়ক মৃত্যু। দমদম নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আরজিকর হাসপাতালে যান, সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ, সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে ও সুস্থ, লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4তলায় লিফটের দরজা খোলেনি, লিফট ওঠানামা করতে থাকে। 2তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেননি। লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেননি। লিফটে দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতেই লিফট চলতে শুরু করে, বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ, উদ্ধার হয় দেহ। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা অনেক খুলছিল সময় না, আটকে যাচ্ছে, খুলছে না। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট ফ্যান ছিল? না না, দরজা আটকে তো মাঝে মধ্যে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। আবার আরজি কর, আর সামনে ভোট। গাফিলতির অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালের লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে শুক্রবার সকাল থেকে শোরগোল। আরজি করে পৌঁছে যান কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি।
হাসপাতালে যান তৃণমূল প্রার্থী অতীন ঘোষও। তিনি আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্য। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন তাতে যে এগ্রিমেন্টগুলো আছে সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। আজকে রোগী কল্যাণ এখানকার যে কমিটি, তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? পাল্টা সরব হয়েছেন অতীন ঘোষ। তিনি আঙুল তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। রোগী কল্যাণ সমিতির আমি সদস্য ছিলাম আগেও। নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে প্রিন্সিপাল, তো স্বভাবতই, আর কনভেনার হচ্ছে এমএসভিপি। মাত্র 2টো মিটিং হয়েছে। প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা? তারা কেন ফিল্ড ভিজিট করেননি? তার তলায় কারা ছিলেন? কারা সুপারভাইজার? এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। আরজিকর 2024-এর 9 অগস্ট এই আরজিকর হাসপাতালে এই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এ নিয়ে তোলপাড় হয়, রাস্তায় নেমেও শুরু হয় আন্দোলন, উত্তাল হয় রাজ্য রাজনীতিও। এবারও সেই আরজিকর হাসপাতালের লিফটে আটকে মৃত্যু। ভোটের মুখে নিয়ে রাজনীতির হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করে সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সরকারের ডকুমেন্ট খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। ফলে এটা নিয়ে রাজনীতি না হয় ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। নিউজ 18 বাংলা। খোল নলচে বদলে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন ঘোষিত রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না।
কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে ছবি দেখাবো তা হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ। তার নিজের কেন্দ্র ভবানীপুর বিধানসভা, সে ভবানীপুর বিধানসভায় ভোটারদের সঙ্গে জনসংযোগে মুখ্যমন্ত্রী। ভবানীপুর এবং কলকাতা বন্দর এই 2 বিধানসভার যে সীমানা এলাকা 16 আনা মসজিদ, 77 ও 78 নম্বর 2 ওয়ার্ডের মধ্যবর্তী জায়গায় এই 16 আনা মসজিদ। এদিন শুভেচ্ছা বিনিময় করতে 16 আনা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের আগের দিন 16 আনা মসজিদে শুভেচ্ছা বিনিময় করলেন। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। যোগ তিনি প্রার্থী তৃণমূলের এই কেন্দ্রে 16 আনা মসজিদে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ঈদ, তার আগে শুভেচ্ছা বিনিময় করলেন এলাকাবাসীর সঙ্গে, উৎসবের শুভেচ্ছা বিনিময়। ফের বাড়লো অটো এলপিজির দাম। 10 দিনের মধ্যে 13 টাকা বাড়লো অটো এলপিজি। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়লো অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়লো 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়লো 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড়ু করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি, এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে, মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে, একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না। নিউজ 18 বাংলা। 10 দিনের মধ্যে 13 টাকা বাড়লো অটো এলপিজি, আর যোগানো কম। এই নিয়ে মোদী সরকারকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেট্রোল দামও অনেক কম বেড়েছে, রেগুলার বাড়ছে, এরপরে এসেন্সিয়াল জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদী কি আগে এগুলো সামলাবে? আপনি তো বাংলা দখল করবো, আগে তো দিল্লিতে সামলাবে। মানিকতলার ছবি। মানিকতলায় তাপস রায়ের প্রচারে উত্তেজনা, বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তাপস রায়। তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ। কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কেন হলো এরকম ঘটনা, কতক্ষণ স্থায়ী ছিল? দেখো, প্রায় 8 ঘন্টা স্থায়ী ছিল এই ঝামেলা। তাপস রায় তিনি মানিকতলার
প্রার্থী, বিজেপি প্রার্থী, এবং তিনি বাগবাড়ি এলাকায় সেখানে প্রচারে যান আজ বিকেলে। এবং সেখানে প্রচারে গিয়েই তাকে প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। তাপস রায় তথা বিজেপি কর্মী সমর্থকদের স্পষ্ট অভিযোগ, বাগবাড়ি এলাকায় প্রচারে গেলে তাপস রায় এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের দিকে পাল্টা আক্রমণ শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং সামনের দিকে এগোতে বাধা দেন সেই অভিযোগ করেন। তার পাশাপাশি আরো উল্লেখযোগ্য যে তাপস রায় সহ বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের বাগবিতণ্ডা চলে স্লোগানিং, পাল্টা স্লোগানিং, এবং একটা পর্যায়ে গিয়ে হাতাহাতির অবস্থায় পৌঁছে যায়। যদিও সেই অর্থে হাতাহাতি বা কিছু হয়নি, তবে আধ ঘন্টা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বক্তব্য যে তাপস রায় তথা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন, যে বক্তব্যের কারণে এলাকার যে নিরাপত্তা বা এলাকার যে শান্তি, সেই শান্তি বিঘ্নিত হচ্ছিল, সে কারণেই তারা বাধা প্রদান করেছিল নিজেদের মতো করে স্লোগান দিয়ে। এরকম পরিস্থিতি, উত্তেজনা ছিল। ডেবরায় কাঁসাই নদীর ওপর দীর্ঘদিনের দাবি পাকা সেতু, আর সেই স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের দুদলের প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন। কংসাবতী সবার প্রিয় কাঁসাই, বর্ষায় এই নদী পারাপারে ভরসা নৌকা, সেখানে পদে পদে বিপদ, আর জল কমলে নদীর ওপর অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত। স্থানীয়দের একটাই দাবি, নদীর উপর পাকা সেতু করা হোক, তাহলে বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হবে না, আর অন্য সময় নদী শুকিয়ে গেলেও অসুবিধে নেই। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাঁসাই নদীর উপর এই পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, এটাই এখানকার ভোটের ইস্যু। হ্যাঁ, ব্রিজটা একটা হওয়া উচিত, আর আমরা যখন স্কুলে যাতায়াত অনেক সমস্যা হয়। স্কুল যাওয়ার সময় যখন নদীতে নৌকো থাকে, ভরা নদী, আমাদের বুকে একটা ভয়ও থাকে। তা যদি ব্রিজ হয় তাহলে যাতায়াতের সুবিধা হয় আর আমাদের সময়টা অনেক বাঁচে। ডেবরার সত্যপুর ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতে টাবাগেরা গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। অন্য পারে ভরতপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মকারিমপুর। ডেবরার দিকে সরকারি হাসপাতাল, ব্লক অফিস, থানা, তাই মকারিমপুরের দিকে প্রায় ১০০ গ্রামের বাসিন্দার বড় ভরসা নদীপথ। এই নদী পারাপার করতে দুর্ভোগের এক শেষ। বর্ষার সময় প্রায় ২৫ কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরা, তাই কাঁসাই নদীর ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। না, আজও হচ্ছে না, আমরা ওই আশায় আসছি। আমরা আমাদের বাবা অমলে দেখে দেখে যাচ্ছে, হবে হবে বলে আজ কয়েক বছর হতে চাচ্ছেন। বর্ষাকালে আমাদের খুব অসুবিধা যাওয়া আসে, আমাদের যে পারে ডেলিভারি বা যে কোনো রোগ জ্বালা সেগুলো আমাদের যাওয়া আসা খুব কঠিনই। হ্যাঁ, অবশ্যই জরুরি, আমাদের হলে ভালো হয়। প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা দুটি বিষয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল ভোট এলেই প্রতিশ্রুতি দেয়, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সেটাই মোদিজির গ্যারান্টি। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি জয়যুক্ত হই তাহলে বালিচকের ফ্লাইওভার এবং ট্যাবাগেরা থেকে বা ভরতপুরের মধ্যে যে যোগাযোগের রিভার ব্রিজ প্রয়োজন, তার সবচেয়ে আগে উদ্যোগ নেওয়া হবে। এটা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এইসব বলে ওরা মানুষকে বিভ্রান্ত করছে। আমি তাপাগাড়িয়া ব্রিজ সহ আমার আরো কিছু স্বপ্ন আছে, আমার ডেবরাবাসীর জন্য আরো কিছু করার আছে, সেগুলো নিয়ে আমি দিদির সাথে আগে কথা বলবো। যদি দিদির ওখান থেকে অনুমতি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে যা ঘোষণা করার আমরাই করব, আর যেটা ঘোষণা করব জেনে রাখবেন সেটা হবে। এলাকাবাসীর দীর্ঘ কয়েক বছরের যে সমস্যা, তার কি সমাধান এবারে হবে? প্রশ্ন তুলেছে ডেবরাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে দেখাবো ভবানীপুরে এখনো জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর তাঁর বিধানসভা কেন্দ্র, সেখানেই লড়াই করছেন আগামী ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে ভোটে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্ধে জনসংযোগ সেরে নিলেন। ঈদের আগে ভবানীপুরে জনসংযোগে মমতা বিশেষ করে ১৬ আনা মসজিদে যান, তারপরে রাস্তাতেও হেঁটে জনসংযোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাবাসীর সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময়।
জামুরিয়া ইকরা শিল্প তালুকে শুধু কালো ধোঁয়া দূষণে জেরবার সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। আসানসোলের জামুরিয়া ইকরা শিল্প তালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা, আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা, লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরের কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চুপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি, কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসব, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হয়, প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। যুদ্ধের আছে অটো এলপিজিতে আগুন। এক সপ্তাহের মধ্যে ফের বাড়লো অটো এলপিজির দাম। কলকাতায় অটো এলপিজির দাম বাড়লো 8 টাকা। অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 60 পয়সা, 68 পয়সা। গত সপ্তাহে 5 টাকা বাড়ে অটো এলপিজি। সপ্তাহের ব্যবধানে 13 টাকা মূল্য বৃদ্ধি অটো এলপিজি। স্বাভাবিকভাবেই, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি। শোভাবাজারের স্ট্যান্ডে বাড়েনি অটো ভাড়া। কাটা রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়তি ভাড়া নেওয়ার সমস্যায় যাত্রীরা, দাম বৃদ্ধি থেকে এলপিজি সংকটের সমস্যায় চালকরাও। এখানে এখন অবধি তো ভাড়া বেড়েছে বলে আমার জানা নেই। আমি তো একই রুটে যাচ্ছি, একই ভাড়া দিয়েই যাচ্ছি। আমি অনেক দূর থেকে আসি, সেখানে কিন্তু অনেকটাই ভাড়া বেড়ে গেছে। মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়, কারণ যেভাবে আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হবেই হচ্ছে। একটা বাজেটটা এক্সিড করছে ডে টু ডে। একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো পারবে না। এই যেরকম বা আমি ভূতনাথ থেকে এলাম, হ্যাঁ 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। লাস্ট 3 মাসে, 3.5 মাস বা 4 মাসের মধ্যে 15 টাকা বেড়েছে। আমরা অটোর ভাড়াটা বাড়াইনি। বাজারে প্রত্যেকটা ক্ষেত্রে এসে হোটেলে খাই কি, চায়ের দোকানেই যাই, যা 5 টাকা 2 টাকা 1 টাকা করে এমনি বেড়েছে। মালিক, এই যে আমরা গ্যাসের লাইন দিচ্ছি, 6-7 ঘন্টা করে লাইন দিচ্ছি। মানে আমরা সপ্তাহে 5 দিন চালাচ্ছি,
আর 7 দিনের বাচ্চির পকেট বা 2 দিনের পর বাচ্চির পকেট থেকে এক্সট্রা করে দিতে হচ্ছে। ভাড়া বাড়েনি কিন্তু দাম প্রচুর বেড়ে গেছে, প্রায় 13 টাকার মতন দাম বেড়েছে গ্যাসের। গ্যাসের দামের থেকে গ্যাসের দামটাও যদি বাড়ে সেইটাও অতটাই আছে, কিন্তু আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে দাঁড়াতে হচ্ছে, ভাড়া খাটতে পারছি না তো। এবার মালিক আমাদের ছাড়ছে না যে তোমরা গাড়ি বার করেছো, আমাদের ভাড়া দিতে আমাদের বাচ্চির দিতেই হবে, তাহলে আমরা যাবোটা কোথায়? রাজ্যের পুলিশ প্রশাসন বদলে এবার জনস্বার্থ মামলা হাইকোর্টে। এই মামলার গতি প্রকৃতি বিষয়ে জানতে চাইবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, গত রবিবার অর্থাৎ 15 তারিখ ভোট ঘোষণা করেছে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন, এবং তার 24 ঘন্টার মধ্যে প্রথমে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে রাফি বদলি বা স্থানান্তর করার নির্দেশের পর এখনো পর্যন্ত ডজন খানেক রাজ্যের আইএস, আইপিএস তাদের বদলি করা হয়েছে, কাউকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে ইলেকশনের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, কাউকে এবার স্থানান্তর করা হয়েছে। এবং এর একটা বড়সড় প্রভাব, প্রায় 40-এর বেশি এরকম আমলা বা পুলিশ কর্তা তাদেরকে বদলি করা হয়েছে। এর একটা বড় প্রভাব পড়ছে রাজ্যের প্রশাসনের কাজের গতির ওপর। কারণ আমাদের রাজ্যের প্রশাসনের যারা সিনিয়র এই আমলা বা পুলিশ কর্তা, তারা প্রশাসনিক যে কাজ সেগুলি দেখভালের একটা বড় দায়িত্বে থাকে। এই অবস্থায় হঠাৎ করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত এবং মডেল কোড অফ কন্ডাক্ট, আদর্শ আচরণবিধি থাকলেও রাজ্যের প্রশাসনিক কাজটাও তো চালাতে হবে। এই অবস্থায় নির্বাচন কমিশন যেভাবে পুরো প্রশাসনিক যে কাজের পরিকাঠামো রয়েছে সেটাকেই ভেঙে দিচ্ছে, তাতে রাজ্যে 7ই মে পর্যন্ত 2021 সালে নির্বাচিত যে সরকার তার মেয়াদ রয়েছে, সেই প্রশাসনিক কাজটাই চালানো যাচ্ছে না। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা বা নির্বাচন সেটাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে হয় সেটাকে কন্ডাক্ট করা। কিন্তু নির্বাচন কমিশন গত কয়েক ঘন্টায় যেভাবে আইপিএস, আইএএস ধরে ধরে বদলি স্থানান্তর করা হয়েছে, তার বড়সড় প্রভাব একটা নির্বাচিত সরকারের উপর পড়ছে এবং সেই সরকার ফাংশন করতে কার্যত ব্যর্থ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে তার অভিযোগের কথা জানিয়েছিলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এরপরও কোনো গতি না হওয়ায় আজকে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়